যদি আমি পিছনের দিকে তাকাই, এই প্রতিবাদ্য বিষয়টাতে যদি তাকাই, তাহলে আমার বক্তব্য আসবে না। কারণ ইতিমধ্যে আমার প্রধান অতিথিকে আমি যে কারণে বলছিলাম, নারীর অগ্রযাত্রা, শিক্ষা এবং কেরিয়ার। দেখেন এখানে আমরা 7 জন বসি, 4 জনই মাশাআল্লাহ আমার নারী। সামনে ডিডিএলজি আমার ছিলেন, আমার ইয়েনো মহোদয়, সর্বোপরি আমার অর্ধাঙ্গিনী আমার বউ, আমার রহিমা আপা, তারপর উপস্থাপিকা। আমি কোন দিকে যাব? তো সুতরাং ওনারা তো এমনি আগে আছে, আর অগ্রযাত্রা নিয়ে যদি যে জ্ঞান গর্ব কথাটা বলবেন, এটা আমার প্রধান অতিথি বলবেন। সুতরাং ওই আলোকে আমি আমার কোনো বক্তব্যে আমি যাব না। আজকের যিনি প্রধান অতিথি, আমি ওনাকে সামনে রেখে একটা কথা না বললে আমার রাজনৈতিক যে কেরিয়ার, সেই কেরিয়ারটা, আমার উত্থানটা কি, আমার এই জায়গায় ওনাকে বলতে হবে। সেটা হলো জনাব কে.এম. ওবায়দুর রহমান। আমি জানি না আজকের প্রজন্ম তোমরা এই নামটা জানো কিনা। জানো? আমরা আমানুল্লাহ আমান সহকারে যারা রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে হাতে করে নিয়েছি, ওনার বাবা কে.এম. ওবায়দুর রহমান কে ছিলেন? ডাকসুর জিএ ছিলেন। ওই সময়ে যারা এই দেশের জাতির জন্য সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেন নাই, সেটা হলো কে.এম. ওবায়দুর রহমান, যার রক্তের ধারাবাহিকতায় আজকে আমার এখানে কথা বলছি। এবং আমার বলতে দ্বিধা নেই, ওনাদের বাসা তখন আসাদ গেট ছিল। আমরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, আমরা বিভিন্ন সময় পাইডু পৃষ্ঠ ধানমন্ডির 27 নম্বরে আমরা যে কোনো ব্যাপারে 5,000 টাকার থেকে 2,000 টাকা যদি আমাদের আনতে হইতো, এই আমানুল্লাহ আমান না, আজকে আমানুল্লাহ আমান হয়েছে ওবায়দুর রহমান, কে.এম. ওবায়দুর রহমান হাতের পয়সা নিয়ে, রাজনীতিতে দীক্ষা নিয়ে উনি আমরা বড় হয়েছি। তার রক্তের যে ধারাবাহিকতা, উনি আজকে প্রধান অতিথি। আরেকটু খেয়াল করেন, আমি ব্যক্তিগতভাবে ওনাকে কেন সম্মান করি, কেন মুন্সিগঞ্জের আজকের এই বোনদের, এই সন্তানদের সামনে ওনাকে আমি নিয়ে আসি। উনি তো পররাষ্ট্র মন্ত্রণালয়, সবাই বলে উনি আসলে কি দিয়া যাবে, আমি বললাম যে ওনার জ্ঞান দিয়া যাবে। বাবা সবসময় আসলে স্কুল দিয়া যাও, কলেজ দিয়া যাও, আমার এইটা সেটা দিয়া যাও, কেন? জ্ঞান নাও, জ্ঞান বিচ্ছুরিত যদি আমরা ওনার থেকে আহরণ করতে পারি। আর ওনার থেকে যেই কথাটা না বললে আমি ব্যক্তিগতভাবে আমি খুব ইন্সপায়ার্ড নয়, আমি কৃতজ্ঞ, যেহেতু এই দল আমাকে এমপি বানিয়েছে। এখন শুনেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের অনেক জায়গায় কিন্তু আমাদের দলের সাংগঠনিক কাঠামোতে আমাদের দুর্বলতা ছিল, অস্বীকার করে উপায় নাই। যখন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে গেলেন, তারেক রহমান দেশের বাইরে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্ক, যত বৈদেশিক সম্পর্ক রাখার ক্ষেত্রে আপনারা যদি ওয়াকাবল থাকেন, ওই চিত্রগুলো দেখেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের অর্থমন্ত্রী, এই আমার আপা, আমাদের বৈদেশিক নীতির ক্ষেত্রে যে সফলতা, এইটা এই আপাদের হাত ধরে আজকে বিএনপি আমরা এসেছিলাম ক্ষমতায় এসেছি। তো আমরা তো সব দিক থেকে সৌভাগ্য। সুতরাং আমরা এই মানুষটাকে আজকে আমরা যে আলোকে আনলাম, আমাদের বেগম খালেদা জিয়া আমার নারী জাতির জন্য কি করেছেন, সেটা ওনার মুখ দিয়ে আমি শুনব। আমাদের একটা সমস্যা, সেই সমস্যাটা হলো উনি বিদেশ মন্ত্রী, আমাদের যে বিদেশ মানে ফুল মন্ত্রী আছে খলিল সাহেব, আমরা সবাই জানি 16 ওনার বাড়ি। ওনার সাথে আমার কথা হয়েছে, যেমন এইখানকার মেডিকেল কলেজের ব্যাপারে এখানে যারা যারা এটা আমার সাথে জড়িত, এটার সাথে উনিও একজন। তো আপনাকে আমি এটুকু বলি যে ওনার 16 ওনার মামার বাড়ি। আমি কিন্তু আমার ওই মন্ত্রীর পিছনে ঘুরি নাই। আপনারা এখন বুঝতে পারছেন আমি কেন এই মন্ত্রীর সাথে ঘুরে আপনাদের কাছে অতিথি হিসাবে ওনাকে আজকে আপনাদের সামনে এনে হাজির করলাম। এখন উনি রাজনীতিবিদের মেয়ে, উনি রাজনীতি করেন। আমার মুন্সিগঞ্জের এই প্রজন্মের জন্য, নারী সমাজের জন্য যা যা দরকার ওনার মেধাকে আল্লাহ ওদের দিয়েছেন, ডেলিভারলি উনি আপনাদের সামনে উপস্থাপনা করে যাবেন। সর্বশেষ আমার একটা কথা, সেটা হলো আমার মাননীয় মন্ত্রী মহোদয়কে বলছি, এই মুন্সিগঞ্জ থেকে কিন্তু সবচেয়ে বেশি মানুষ বিদেশ যায়, সেটা জাপান, ইতালি, পৃথিবীর অনেক দেশে যায়। আমরা জানি বিদেশে যাওয়ার পরে আমার অনেক নারী কর্মীরা কিন্তু বিদেশে যায়। এই যাওয়ার পর থেকে
তাদের যতগুলো সমস্যা আমরা ইতিমধ্যে আমরা জানি, রেমিটেন্স পাঠানো থেকে শুরু করে এয়ারপোর্টে হেসেল, যেই কাজে আমি চাকরিটা নিয়ে আমি যাব, উপযুক্ত যে জায়গাগুলো আমি সঠিকভাবে আমরা যেন এই নারী সহ আমরা সবাই যেন ওই মর্যাদাটা পাই। আমি বাংলাদেশের নাগরিক, আমি যখন সবুজ পাসপোর্টটাকে আমি ধারণ করি, আমি যখন আমার পেশাতে যেভাবে আমি যাই, এয়ারপোর্টে আসা থেকে আরম্ভ করে সমস্ত জায়গাগুলো যেন আমার মুন্সিগঞ্জবাসী সবচেয়ে বেশি যেন আপনার এই আগমনের পরে তারা যেন আজকে স্বাচ্ছন্দ্যে বুক ফুলিয়ে বলে আমার মন্ত্রী এসেছিল। তারা আজকে লাইভের মাধ্যমে বিভীষিকাভাবে পৃথিবী থেকে তারা দেখবে আমার মন্ত্রী এসেছেন, আমার মন্ত্রী এসে আমাদের যে সমস্যাগুলো আমরা ভোগ করি, আমরা যে সমস্যাগুলো আমরা প্রতি মুহূর্তে আমরা ফেস করি, এটা যেন আমরা পজিটিভলি, কারণ তারেক রহমান বাংলাদেশের প্রতিটি জায়গায় প্রতিটি সমস্যার ক্ষেত্রে উনি যেভাবে টাচ করেন, এই বিদেশে যাওয়ার আমার যে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলি, তারা যাওয়ার থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তারা যেন সঠিকভাবে যেতে পারে, তাদের কষ্টটা যেন সর্বনিম্ন লাঘবের মধ্যে দিয়ে তারা যাওয়া আসার মধ্যে দিয়ে সবকিছু ইনশাআল্লাহ আপনি অনুধাবন করবেন। সর্বশেষ এই শিশু বাচ্চারা, তোমরা আমার একটা কথা বলো, একটা স্লোগান দাও, আমরা সবাই, আমরা বলছি না আমরা সবাই খালেদা হব, দিতাম তো, এই ওইটা দিতে বলবো না। এই যে আজকে তোমরা যদি একটা স্লোগান আমার সাথে ধরো, আমরা সবাই শ্যামা ওবায়েদ হব। সবাই পড়াশোনা তো হতে পারবে না, কিন্তু সবাই মেধা মননে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতায় তোমরা যেতে পারো, নূর মোহাল্লা আশরাফি হবা, ওই যে আমাদের ডিডিএলজি মৌসুমী হবা, এখানে যারা হয়েছে আজকে সব জায়গায় বাংলাদেশে আউট অফ 64 23 জন ডিসি সারা বাংলাদেশ পরিচালনা করছে। তোমাদের ভয় নেই, তোমরা অবশ্যই আগায় যাও। আল্লাহ তাআলা তোমাদেরকে জন্য একটা সুসংবাদ দিচ্ছে পবিত্র কোরআনে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা সঠিক পথে থাকো, আল্লাহ এবং রাসূলের পথ ধরে অনুসরণ করো, নারীর মর্যাদাটা আল্লাহ তাআলা দিবে এবং তোমাদের নাই কোনো পেরেশানি, নাই কোনো ভয়। সর্বশেষ তোমাদের একটা শিক্ষণীয় একটা দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বেগম খালেদা জিয়া মানুষের জন্য করতে গিয়ে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ বড় জানাজা পাইছে। এই জানাজাটা যেন আমাদের জীবনের উৎকৃষ্টতা হয়। সেটা কেন? আমি ভালো কাজ করলে, মানুষের জন্য চিন্তা করলে আল্লাহ তাআলা আমাকে এরকম সম্মানিত করবে দুনিয়া এবং আখিরাতে। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য মহোদয়কে তার চমৎকার বক্তব্য প্রদানের জন্য। প্রিয় শুধু এবার বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ আনোয়ার কাশেম মহোদয়। নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনারে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্যার। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ ৩ আসনে সম্মানিত সংসদ সদস্য মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন পুলিশ সুপার মুন্সিগঞ্জ মহোদয়, জেলা পরিষদের প্রশাসক মহোদয়, অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ মুন্সিগঞ্জ, সিভিল সার্জন মহোদয়। আমার সামনে উপবিষ্ট বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন পর্যায়ের শিক্ষক বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং যাদের জন্য আমরা আজকে সবাই একত্রিত হয়েছি, আমাদের এই যে এত বড় আয়োজন, সে আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদেরকে তুমি করে বলছি, আমি শুধু আমার যারা শিক্ষার্থী বৃন্দ আছেন, নারী শিক্ষার্থীরা, তাদের উল্লেখ করে বলছি যে আজকে তোমাদের জীবনে কিন্তু অনেক একটা স্মরণীয় দিন। কারণ আজকে তোমরা কি হবে, তোমাদের ক্যারিয়ার কোন পর্যায়ে যাবে, সেজন্য তোমাদের মাঝে দেখতে পাচ্ছ যে আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত আছেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্যার উপস্থিত আছেন। স্যার, আপনার সদয় জ্ঞাতার্থে আমরা একটু জানাতে চাই, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর নিজের অগ্রযাত্রায় বিশেষ করে নারী ক্ষমতায়নের জন্য যে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন, তারই ধারাবাহিকতায় স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের পরামর্শক্রমে আমরা স্যার মুন্সিগঞ্জ জেলায় নারীর অগ্রযাত্রা শিক্ষক ক্যারিয়ার শীর্ষক সেমিনারটা আয়োজন করছি।
আমরা স্যার ইতিমধ্যে শ্রীনগর উপজেলায় একটা আয়োজন করেছি এবং এটা স্যার আমি জেলা প্রশাসক হিসেবে মুন্সিগঞ্জের পক্ষ থেকে স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনি আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকে উদ্বুদ্ধ করছেন। তোমরা এখানে সবাই উপস্থিত আছো, তোমাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলবো। তোমাদের সাথে আমার বারবার দেখা হয়, অনেকবার দেখা হয়, অনেক পরিসরে দেখা হয়। তোমাদেরকে একটা কথা আমরা সবসময় বলি, সরকার তোমাদের উন্নয়নের জন্য, তোমাদের শিক্ষার জন্য এবং শিক্ষা পরবর্তী তোমাদের একটা সুন্দর ক্যারিয়ার গঠনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকার তোমাদের প্রতি হাত এগিয়ে দিয়েছে, এখন কিন্তু আরেকটি হাত সরকারের প্রতি এগিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের। এখন তোমরা জানো যে আমরা জানি যে এপিজে আব্দুল কালামের একটা উক্তি আমি সবসময় তোমাদেরকে বলি, সেই স্বপ্ন ওটা না যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন ওটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তুমি আশেপাশে দেখো মায়েরা, তোমরা আমার সন্তান সমতুল্য, তোমরা আশেপাশে দেখো তোমরা ভবিষ্যতে কি হতে চাও। তোমরা ডক্টর হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, রাজনীতিবিদ হতে পারো, আমাদের প্রশাসনে আসতে পারো, মহান পেশা শিক্ষকতায় যেতে পারো। তোমাদের এই স্বপ্নটা নিয়ে এগিয়ে যেতে হবে। তোমাদের যদি স্বপ্ন থাকে, সেই স্বপ্নের চূড়ান্ত শিখরে উঠে তোমরা এগিয়ে যাবে। সরকার সবসময় তোমাদের সাথে আছে এবং তোমাদের সাথে থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত উৎসাহী এবং সবসময় আমাদেরকে এ বিষয়ে নির্দেশনা দিয়ে থাকেন। তোমরা জানো যে নেলসন ম্যান্ডেলা বলেছেন যে এডুকেশন দ্যাট ওয়েপন উইথ হুইচ ইউ ক্যান চেজ দ্য ওয়ার্ল্ড। সুতরাং তোমাদের প্রথমে শিক্ষা গ্রহণ করতে করার জন্য শিক্ষা প্রয়োজন, আত্মনির্ভরশীল করার প্রয়োজন। এবং এক্ষেত্রে আরেকটা অনুরোধ আমি আমাদের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্যার আমাদের এখানে শিক্ষার পাশাপাশি আমরা কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছি এবং সেখানে আমরা বিশেষভাবে কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছি, যেখানে মেয়েরা ছেলেরা উভয় সমানভাবে অংশগ্রহণ করছে এবং মেয়েরা সাফল্যের স্বাক্ষর রাখছে। তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলছি, সেটা হলো আমাদের তো লেখাপড়া করতেই হবে, লেখাপড়া এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে থাকতে হবে। এরপরে কিন্তু আমরা খেলাধুলা করব। আমাদের এখানে যে বাচ্চারা আছে স্যার, এরা খেলাধুলায় অত্যন্ত ভালো। সারা দেশে নতুন করে প্রতিযোগিতা যে শুরু হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন 2 মে আমাদের এখানে জাতীয় পর্যায়ে, যেটা 17 জুলাই শুরু হবে ঢাকাতে। আমাদের জাতীয় পর্যায়ে আমাদের 4টা মেয়ে কিন্তু সেখানে অংশগ্রহণ করছে নতুন করে প্রতিযোগিতায়। তারা ইনশাআল্লাহ জাতীয় পর্যায়ে ভালো করবে। সুতরাং খেলাধুলার ক্ষেত্রে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। তোমরা জানো যে বিশ্বে এখন সবচেয়ে কম বয়সে কিন্তু সবচেয়ে বেশি যে ইনকাম করে একজন টেনিস তারকা মেয়ে, তার নাম কোকো গফ। এখন তোমরা যদি ভালোভাবে খেলাধুলা করো, তোমরা কোকো গফ হতে পারবে। সুতরাং পড়াশোনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, খেলাধুলা, এগুলোর পাশাপাশি কিন্তু আরো কিছু জিনিস জানতে হবে। যেমন তোমরা জানো বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, এআই সম্পর্কে জানতে হবে, রোবোটিক্স সম্পর্কে জানতে হবে, মহাকাশ সম্পর্কে জানতে হবে। আর্টেমিস 2 কিন্তু কিছুদিন পূর্বে আমরা জানি যে এটা চাঁদে গিয়েছে। তোমরা আর্টেমিস 3-তে যেতে চাও, আর্টেমিস 3-তে তোমরা যেতে হবে, সেখানে বিজ্ঞানী হবে। সরকারের পক্ষ থেকে সমস্ত প্রকার সুযোগ সুবিধা তোমাদের জন্য আছে, তোমাদের এখন এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসন মুন্সিগঞ্জের পক্ষ থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা যে সমস্ত কার্যক্রম আছে আমরা চালু করছি। বর্তমান প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের জন্য কতটা উৎসাহী এবং কতটা কাজ করে যাচ্ছেন তার একটা উদাহরণ আমি এই সভায় বলতে চাই, সেটা হলো ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড প্রত্যেকটা যে ফ্যামিলির মধ্যে দেওয়া হচ্ছে, এটা তো নারী প্রধান ফ্যামিলিতে এবং নারী সদস্যের নামে দেওয়া হচ্ছে 2,500 টাকা প্রতি মাসে। ওই নারী সদস্যের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। আমাদের ইনশাআল্লাহ জুলাই মাসে ফ্যামিলি কার্ড চালু হওয়ার কথা। অর্থাৎ সরকারের যে উদ্দেশ্য সেটা হচ্ছে নারীদেরকে ক্ষমতায়িত করা। সরকারের এই উদ্দেশ্যের সাথে এখন আমাদের এগিয়ে আসতে হবে। একটা বিষয় এসেছে যেটা আমাদের সিভিল সার্জন মহোদয় বললেন যে বাল্য বিবাহর এখানে 51% একটা পরিসংখ্যান করা হয়েছে। আমি প্রধান অতিথি স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জেলা প্রশাসন মুন্সিগঞ্জ বাল্য বিবাহ নিরোধের জন্য
আমরা উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমরা এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে, যেমন মহিলা শিশু বিষয় মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, বিভিন্ন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে উঠান বৈঠক করি। আমরা বিভিন্ন ওয়ার্ডে সভা করি এবং সব জায়গায় আমরা যে বাল্য বিবাহের জন্য, বাল্য বিবাহ যাতে নিরোধ করা হয়, এই ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। এবং এই ক্ষেত্রে যিনি পুলিশ সুপার মহোদয় আছেন, উনি আমাদেরকে, জেলা প্রশাসনকে সবসময় অত্যন্ত সহযোগিতা করে থাকেন। যেটা হচ্ছে আরেক আমি আমার বিভাগ এবং সর্বোপরি আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদের আমরা সম্মিলিতভাবে কাজ করছি। এবং এক্ষেত্রে প্রত্যেকটা মেয়ে ইউপিটির আওতা বহির্ভূত থাকবে, যখনই কোনো কাজ করতে দেখা যায় সাথে সাথে সেটা আমরা মোবাইল কোডের আওতায় নিয়ে আসছি। আমি যে কথাটা বলতে চাচ্ছি তোমাদের উদ্দেশ্যে, মায়েদের উদ্দেশ্যে, মায়েরা এখন কিন্তু সরকার হাত বাড়িয়ে দিয়েছে। এখন যদি তোমরা বসে থাকো তাহলে কিন্তু সরকার এক হাত বাড়িয়ে 2 হাত দিয়েছে। তোমাদের কি কাজ করতে হবে? তোমাদের আরেক হাত বাড়িয়ে দিতে হবে, সরকারকে সাহায্য করতে হবে। সরকার চাচ্ছে তুমি নিজের পায়ে দাঁড়াও, আত্মনির্ভরশীল হও, কর্মসংস্থানে হও। কর্মসংস্থান কিন্তু শুধুমাত্র সরকারি চাকরি না, কর্মসংস্থান হতে পারে আত্মকর্মসংস্থান, কর্মসংস্থান হতে পারে উদ্যোক্তা। আমাদের এখানে আমি প্রধান অতিথি স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, স্যার এখানে প্রায় 17 লক্ষ লোক, এর মধ্যে প্রায় 50% কিন্তু স্যার প্রবাসী। প্রবাসীদের মধ্যে অনেকাংশে আমি দেখেছি এখানে মহিলা। আমরা এখানে আমাদের একটা ডিপিসি আছে, সেখানে আমি গিয়েছি স্যার। এখানে আমরা চেষ্টা করছি যে আমাদের ছেলেমেয়েরা মূলত যায় মিডল ইস্টে এবং ইউরোপের কিছু কান্ট্রিতে, সেখানে আমরা ওই দেশের যে ফ্লেগ গুলো আছে সেই ফ্লেগ গুলো এবং ভাষাটাকে একটা তৃতীয় ভাষা আমরা শিক্ষার বিষয়ে আমরা কাজ করছি, অতি শীঘ্রই আমরা মন্ত্রণালয়ে পাঠাবো। সুতরাং এক্ষেত্রে আমি সরকারের যে উদ্দীপনা আছে, সরকারের যে কর্মপরিকল্পনা আছে, সরকারের যে কাজগুলো আছে, সেই কাজগুলো জেলা প্রশাসন মুন্সিগঞ্জের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টের মাধ্যমে, বিশেষ করে আমাদের এখানে যিনি মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন, উনি সবসময় আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে থাকে। সবার সম্মিলিত প্রয়াসে এখানকার মেয়েদের জন্য আমরা কর্ম পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের মেয়েরা এগিয়ে যাবে, যেতে হবে ইনশাআল্লাহ। সরকারের পক্ষ থেকে আমাদের যে কর্ম পরিকল্পনা আছে সেটাকে আমরা করব, সেটাকে ধরে আমরা এগিয়ে যাব, এই আশাবাদ আমি ব্যক্ত করছি তোমাদের সবার পক্ষ থেকে। পরিশেষে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে স্যার, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের প্রোগ্রামটাকে সুন্দর করে তুলেছেন। আজকে যারা আমার মেয়েরা আছে তারা দেখতে পাচ্ছে যে একজন শামা ওবায়দ ইসলাম স্যারকে ওরা এটা হতে চায়, তাদের সামনে আইকন হিসেবে আপনি আছেন। আপনাকে স্যার জেলা প্রশাসনের পক্ষ থেকে আবার অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনাদের কাছে আবার একটু দাঁড়ালাম বিনীতভাবে। আমাদের প্রধান অতিথি একটি বিষয় আপনাদের কাছে অনুমতি এবং ওনার নির্দেশনাটা আপনাদেরকে জানাচ্ছি। আমরা জানি বিশেষ করে চট্টগ্রাম বন্যা পরিস্থিতি এবং ভূমিধসে আমাদের অনেক প্রাণহানি ঘটেছে। তো আজকের অনুষ্ঠানের শেষাংশে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তারেক রহমানের নির্দেশনা এবং উনি যেটাকে ধারণ করেন, ব্যক্তিগতভাবে বলেছেন আমাদেরকে যে আজকের এই অনুষ্ঠানটা যেন আমরা না করি। তো আমরা ইনশাল্লাহ প্রধান অতিথিকে কথা দিচ্ছি, আমরা এই বন্যার্তদের জন্য আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আজকে আমরা যাব না। এখন বক্তব্য রাখছেন আজকের আমাদের অনুষ্ঠানের মধ্যমণি নয়, যার নির্দেশনা শোনার জন্য আজকে আমার আপনারা এখানে বসে আছেন। আমাদের মাধ্যমে আমরা বক্তব্য শুনলাম।